সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, 34 BCS, হরগঙ্গা সরকারি কলেজ, মুন্সিগঞ্জ। ইমেল অ্যাড্রেস আছে, চাইলে তোমাদের কোনো পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ইমেল করতে পারো আমাকে। আমি আজ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রে ক্লাস নিব, শ্রেণী একাদশ, অধ্যায় দ্বিতীয়, অধ্যায়ের নাম সুশাসন, টপিক সুশাসনের বৈশিষ্ট্য। আমরা আজকে সুশাসনের বৈশিষ্ট্য পড়াশোনা করব। এই অধ্যায় থেকে আমার প্রথম ক্লাস এটা। আমরা দুইটা ছবি দেখলাম, এখানে হলুদ, তারপরে দেখো এক ধাপ উপরে এটা সবুজের মতো কালার, আর শেষে লিডার তিনি হচ্ছেন লাল কালারের বা রেড কালার। তো এইগুলো কি বুঝলাম আমরা, যে শ্রেণীবদ্ধ ভাবে লোকজন ক্রমান্বয়ে নিচের স্তর থেকে উপরের স্তরে থাকে, এবং উপরের স্তরে যিনি থাকেন তিনি কি করেন, যোগ্য নেতৃত্ব দিয়ে সকলের মধ্যে একটা হারমোনিয়াস গড়ে তোলেন। আর পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লা একটা ছবি দেখতে পাচ্ছি, দুই দিকে সমানভাবে আছে, ন্যায় বিচারের কে বোঝাচ্ছে। আমরা এই ছবিগুলো দেখলাম, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যেহেতু নেতৃত্ব এখানে টপ লেভেলে আর এখানে ন্যায় বিচার বোঝাচ্ছে, এগুলো কার সাথে রিলেটেড তোমরা বুঝতে পারবো নিশ্চয়ই, সুশাসনের সাথে রিলেটেড। আমরা 1 মিনিটের একটা ভিডিও তো তোমরা দেখতে পাবা না, অডিও শুনতে পাবা। দেখি বিশ্ববাসী আমাদের সম্বন্ধে কি ভাবছে, তাদের প্রতিক্রিয়া কি, একটু তোমরা ইংলিশে শোনো। Bangladesh is a development surprise. The country, considered by some experts as a basket case in 1971, proved them wrong as a model MDG nation in 2015. In UN General Assembly in 1974, the father of nation, Sheikh Mujibur Rahman, stressed the role of science and technology to ensure minimum conditions of decent life for everyone, everywhere. Remarkable progress in poverty, gender, education, climate change, peacekeeping, and recently in public service delivery innovations to build a digital Bangladesh by 2021. Proudly sharing the experience and insight with other countries. SDG Tracker, our newest contribution to South-South cooperation. Data from any location, any device. Data visualization and analytics. Data to policy making, target setting and progress tracking. Correlation across multiple SDG indicators. Any language, your language. Use it. তাহলে আমরা একটা রিপোর্টে দেখলাম বাংলাদেশ সম্বন্ধে ভালো প্রশংসা করা হচ্ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এইটাতে। আর আরেকটা হচ্ছে যেটা ছিল এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেটাতে বাংলাদেশ অনেক ভালো করেছে সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য। যে শিক্ষার্থীরা আসলে দেশের উন্নয়ন হচ্ছে এটা পরিমাপ করা যায় অনেক কিছু মানদণ্ডে, যেমন মানব সম্পদের উন্নয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা আছে কিনা। তবে বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলে উন্নয়নের অন্যান্য সূচকে অনেক আগে গেছে, যেমন নারীর ক্ষমতায়ন। ব্যর্থতা সফলতা মিলেই একটা দেশ পরিচালিত হয়। 60-40 বলতে পারো তোমরা, ব্যর্থতা সফলতা। আমরা সামনের দিকে অগ্রসর হব শ্রেণী শিক্ষার্থীরা। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো সুশাসন কি তা বলতে পারবে, সুশাসনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, সুশাসনের সমস্যা চিহ্নিত করতে পারবে, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করতে পারবে। তাহলে শ্রেণী শিক্ষার্থীরা আমরা এই কয়টা জিনিস আজকে জানার চেষ্টা করব, যতটুকু পারি। দেখা যাক। সুশাসন, দেখো একটা মেকানিজম দেখা যাচ্ছে, সুশাসনের মেকানিজম। এখানে যন্ত্রে 4টা পার্ট এমনভাবে 4 হাতে ধরা আছে,
সেটা কি করতে হবে? সেটিং করতে হলে 4টা হাত একসাথে মিলাতে হবে। ঠিক সুশাসন এমন একটা প্রত্যয়, এরকম কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো একসাথে একত্রীকরণ করলে বা সেগুলো প্রতিষ্ঠা করা গেলে তবেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব, অন্যথায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে আমরা এই যে মেশিনের যে একটা মেকানিজম দেখলাম, এর সাথে সুশাসনের বা রাষ্ট্রের মেকানিজমের অনেকটাই মিল আছে। রাষ্ট্র কতগুলো বৈশিষ্ট্য একত্রীকরণ করে যদি সঠিকভাবে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টটা পরিচালনা করতে পারে তবে সুশাসন প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও দেখবো একটু, তাহলে বুঝতে পারবা মেকানিজমগুলো কি কি। যেমন এখানে 3টা মেকানিজমের কথা আমি বলছি। 3 প্রিন্সিপালস অফ গুড গভর্নেন্স। নাম্বার 1 লিডারশিপ, নাম্বার 2 অ্যাকাউন্টেবিলিটি, নাম্বার 3 হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে এই 3টা মেশিনের পার্টস মনে করলে, যদি আমরা মনে করি যে তিনটা মেশিনের পার্টস, তাহলে এই 3টা সমন্বয় ঘটালে গুড গভর্নেন্স সম্ভব বা সুশাসন সম্ভব। তাহলে সবকিছুর সমন্বিত যে একটা প্রয়োগ বা উদ্যোগ সেটা থাকতে হবে। ধরো লিডারশিপ খারাপ, তাহলে ম্যানেজমেন্ট খারাপ হবে এবং জবাবদিহিতাও খারাপ হবে। এটা তোমরা সবাই জানো ভালো করে, আমার চেয়েও ভালো জানো অনেকেই, আশা করি। আবার দেখো, লিডারশিপ ভালো কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নেই, তাহলে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা ভেঙে পড়বে। তো এইভাবে মেশিনের যন্ত্রগুলো যেভাবে কাজ করে, সুশাসনের উপাদানগুলো সুশাসন প্রতিষ্ঠায় সেভাবে কাজ করে। আমরা এখন দেখব সুশাসন কাকে বলে। আইনের শাসন জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার, জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা এবং কার্যকর সংসদ, স্বাধীন বিচার বিভাগ ও দক্ষ প্রশাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হচ্ছে সুশাসন। আমি আরেকবার বলবো, আইনের শাসন জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার, জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা এবং কার্যকর সংসদ, স্বাধীন বিচার বিভাগ ও দক্ষ প্রশাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হচ্ছে সুশাসন। অন্য কথায় আমরা আরো একটু দেখি সুশাসনের দু একটা সংজ্ঞা। মার্কিন অর্থমন্ত্রী পাউল ও নেইল বলেছেন, কি বলেছেন তিনি? গুড গভর্নেন্স means ruling justly, enforcing laws and contracts fairly, respecting human and property rights, and fighting corruption. বাংলা হলো, সুশাসন হলো ন্যায়সঙ্গত আইন বা শাসন, আইন ও চুক্তির নিরপেক্ষ প্রয়োগ, মানবাধিকার ও সম্পদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করা, এগুলা সুশাসন। শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানো সুশাসন প্রত্যয়টি 90-এর দশকে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক চালু করে এবং এটা জাতিসংঘের উন্নয়ন প্রোগ্রাম ইউএনডিপি টেকসই মানবিক উন্নয়নের রিপোর্টে সুশাসনের কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছে। আমরা সেগুলো আস্তে আস্তে দেখব। দেখো, সুশাসনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো যদি ইউএনডিপি অনুসারে বলি আমরা, তাহলে 9টা। আর এখানে দেখো 1 নম্বরে দেওয়া আছে আমার ইয়াতে স্লাইডে জবাবদিহিতা, 2 নম্বর হচ্ছে অংশগ্রহণ বা পার্টিসিপেশন, পিপুলস পার্টিসিপেশন। অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি না থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। অংশগ্রহণ করতে বলতে এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণ, 2 ধরনের অংশগ্রহণ রয়েছে। জনগণ শাসন কার্যে অংশগ্রহণ করতে সক্ষম হতে হবে। যদি শাসকের সাথে জনগণের সম্পৃক্ততা না থাকে, জনগণের অংশগ্রহণ না থাকে, তাহলে কখনো সুশাসন প্রতিষ্ঠা হবে না। ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না। আইনের শাসন থাকতে হবে, আইনের শাসন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দুঃখিত। তাহলে দেখো, একতা, জনগণের মধ্যে একতা থাকতে হবে, দেশপ্রেম, একতা, এগুলো সুশাসনের জন্য দরকার আছে। মানবাধিকারের প্রতি সম্মান, যে রাষ্ট্রে সুশাসন আছে সেই রাষ্ট্র মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে, নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন হতে দেয় না, মানবাধিকার রক্ষা করে। স্বাধীন বিচার ব্যবস্থা, এটা অবশ্যই সুশাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। স্বাধীন বিচার ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদ অনুসারে। দুঃখিত।
বাংলাদেশ সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদ অনুসারে সেপারেশন অফ পাওয়ারের কথা বলা আছে, অর্থাৎ নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথক করার কথা বলা আছে, অর্থাৎ স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা আছে। তাহলে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে সুশাসন প্রতিষ্ঠা হওয়া সম্ভব। স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা না থাকলে কাজে কখনো সুশাসন প্রতিষ্ঠিত হবে না। দুর্নীতির, দেখো ক্ষমতার অপব্যবহার হবে, আসলে দুর্নীতির অপব্যবহার না, দুর্নীতি একটা এবং ক্ষমতার অপব্যবহার একটা, এই দুইটা মূলত দুর্নীতি এবং অপব্যবহার, এটা সুশাসনের অন্তরায়। তথ্য অধিকার, শ্রেণী শিক্ষার্থীরা, সুশাসন প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার থাকতে হবে। প্রশাসনিক দক্ষতা, যিনি সুশাসন প্রতিষ্ঠা করবেন রাষ্ট্রনায়ক, তার প্রশাসনিক দক্ষতা থাকতে হবে। প্রশাসনিক নিরপেক্ষতা, মেধাভিত্তিক সরকারি চাকরি, এতে নিরপেক্ষতা নীতি অবলম্বন না করলে, মেধাভিত্তিক সরকারি চাকরি না দিলে দেশের প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়বে এবং সুশাসন প্রতিষ্ঠা পাবে না। তাহলে আমরা এই সুশাসনের মোটামুটি 11টা বৈশিষ্ট্য দেখলাম শিক্ষার্থীরা। আর আরেকটা কথা বলি, দক্ষতা বা ইফিসিয়েন্সি, সুনির্দিষ্ট লক্ষ্য, স্পেসিফিক গোল, এগুলো থাকতে হবে। যেমন রাজনৈতিক দল যে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, সেই কারণে তাদের সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, অর্থাৎ ভিশন থাকতে হবে। যেমন ভিশন 21, ভিশন 41, ভিশন 2030 রাজনৈতিক দলেরা দিয়েছে, এগুলো আওয়ামী লীগ বিএনপিরা, এগুলো থাকতে হয় এবং বাস্তবায়নের জন্য প্রজ্ঞা এবং জ্ঞান থাকতে হয়, নাহলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয় না। দেখো, OECD ওসেট এর অঙ্গ সংগঠন এবং ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট কমিটি ডেক সুশাসনের কতিপয় ক্ষেত্র উল্লেখ করেছেন। সেগুলো হলো, গণতান্ত্রিক ও মুক্ত বহুত্ববাদী সমাজ ব্যবস্থার প্রসার হলে সুশাসন থাকে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুদক্ষ ও কার্যকর জাতীয় ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। ন্যায্য ও গ্রাম্য আইন এবং বিচার ব্যবস্থায় আইনের শাসন জোরদারকরণ। স্বাধীন গণমাধ্যম ও তথ্য বিতরণ ব্যবস্থা ত্বরান্বিত করা। দুর্নীতি দমন, অতিরিক্ত সামরিক খরচ কমানোর প্রচেষ্টা, এগুলো হচ্ছে সুশাসনের লক্ষণ, বা এগুলো থাকলে সুশাসন থাকে। এছাড়া আমরা আরেকটা দেখতে পারি, সেটা হলো সুশাসন সম্পর্কে বিভিন্ন ধারণা মতামত পাওয়া গেছে, তবে এগুলোর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি যেটা বলে, এই রিপোর্টে সুশাসন সম্পর্কিত কিছু প্রশ্নের স্পষ্ট ধারণা পাওয়া যায়। যেমন, জনগণ কি সম্পূর্ণভাবে শাসনে অংশগ্রহণ করতে সক্ষম? যদি সক্ষম হয়, তাহলে সেখানে সুশাসন আছে। জনগণ কি সব তথ্য সম্পর্কে জানে? অর্থাৎ সরকারের সমস্ত কর্মকাণ্ড কি জনগণ জানে? যদি জানে, তাহলে সুশাসন আছে। সিদ্ধান্ত গ্রহণকারীরা কি জনগণের নিকট দায়ী থাকে? অর্থাৎ শাসকদের কি জবাবদিহিতা আছে? যদি থাকে, তাহলে সেখানে সুশাসন আছে। শাসন কার্যে নারী ও পুরুষের অংশগ্রহণ কি সমান? যদি সমান হয়, তাহলে বোঝা যাবে সেখানে সুশাসন আছে। দরিদ্রদের চাহিদা পূরণের মাধ্যমে সমস্যার সমাধান হয় কি? যদি হয়, তাহলে সুশাসন আছে। মানবাধিকার নিশ্চিত হয় কি? যদি হয়, তাহলে সুশাসন আছে। বর্তমানে প্রণয়নকৃত নীতিমালায় কি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে? অর্থাৎ রাষ্ট্রনায়করা কি ভবিষ্যতের চিন্তা করছেন? যদি করে থাকেন, তাহলে সুশাসন আছে। শাসনের কাঠামোকে কি জনগণ নিজের মনে করে? অর্থাৎ এই শাসন ব্যবস্থা কি জনগণ তাদের নিজের শাসন ব্যবস্থা মনে করে? যদি করে থাকে, তাহলে সুশাসন আছে। এইভাবে সুশাসন প্রতিষ্ঠায় কিছু বৈশিষ্ট্য কাজ করে বা নির্দেশক কাজ করে। যে শিক্ষার্থীরা, আমরা সামনের দিকে অগ্রসর হই। দেখো, 5 প্রিন্সিপালস অফ গুড গভর্নেন্স, আরো 5টা দেখবো আমরা মেকানিজম, যে 5টা না হলে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা হয় না। নাম্বার 1, পলিসি, লিগাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। নাম্বার 2, ইফেক্টিভনেস, কার্যকারিতা। নাম্বার 3, ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে জনগণের পার্টিসিপেশন আছে কিনা। তারপরে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, ইকুইটি অ্যান্ড ফেয়ারনেস, সমতা এবং স্বচ্ছতা। এই 5টার সমন্বয় হয় হচ্ছে গুড গভর্নেন্স প্রিন্সিপালস। এই 5টা অবশ্যই থাকতে হয়। আগে যেমন 3টা দেখালাম, ওটা হচ্ছে হার্ট, আর এই 5টা মিলে হচ্ছে কি পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা বা সুশাসন ব্যবস্থা থাকে। আমরা একটু আরো দেখবো। দেখো, সুন্দরভাবে এখানে একজন মাঝখানে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং জনগণকে পরিচালনা করছেন, ছবি দেখছি। ডেমোক্রেসি, কালো ধলা ফর্সা সবাই ভোট দেয়, রাইটস আছে, ফ্রিডম আছে,
পার্টিসিপেশন আছে, এগুলো থাকলে রিকগনিশন স্বীকৃতও আছে গণতন্ত্রে। এই যে মিছিল মিটিং করতে পারে, ভোট দান করতে পারে স্বচ্ছভাবে। যদি হয়ে থাকে এগুলা, তাইলে সেই দেশে সুশাসন আছে। আমরা আরো কিছু দেখব ইনশাল্লাহ। সুশাসনে বিকেন্দ্রীকরণ এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা। বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে কেন্দ্রের হাতে সমস্ত ক্ষমতা পুঞ্জীভূত না রেখে ক্ষমতার বন্টন করে দেওয়া, বা ক্ষমতার বিভাগ বা শ্রেণী বিভাগ করে দেওয়া হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ। এরপরে দেখো গণতন্ত্র, অংশগ্রহণ, স্বচ্ছতা, এগুলো মিলে সুশাসন। গণতন্ত্র, অংশগ্রহণ, স্বচ্ছতা এবং বিকেন্দ্রীকরণ থাকলে সুশাসন থাকে। শ্রেয় শিক্ষার্থীরা এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করো। এই যে দুর্নীতি থাকলে সুশাসন থাকবে না। যদি সন্ত্রাসীরা অগ্নিকাণ্ড হয় এবং রাজনৈতিক অস্থিরতা থাকে, জ্বালাপোড়াও থাকে কোনো দেশে, তাহলে সেই দেশে গণতন্ত্র নাই। যদি শিশুদের অধিকার রক্ষা না হয়, তবে সেখানে গণতন্ত্র বা সুশাসন নেই। আবার উপরে যদি স্বাস্থ্যসেবার প্রতি জনগণের মনোযোগ না দেওয়া হয়, প্রাকৃতিক দুর্যোগের প্রতি, তাহলে সেখানে সুশাসন নাই। সর্বোপরি মাঝখানে যিনি আছেন তিনি দেখাচ্ছেন যে কি দেখাচ্ছেন, গাছে ওষুধ দেওয়া রক্ষা করার চেষ্টা করছেন, পোকামাকড় থেকে রক্ষা করার। তাহলে এইগুলা থাকলে সেগুলোকে দূর করতে হবে, দুর্নীতি দূর করতে হবে, পলিটিক্যাল ভায়োলেন্স দূর করতে হবে, শিশুদের অধিকার দিতে হবে, স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে, তবেই রাষ্ট্র রোগগ্রস্ত থেকে মুক্তি পাবে, অর্থাৎ রাষ্ট্র সবল এবং সুস্থ রাষ্ট্র গড়ে উঠবে। নাগরিক দায়িত্ব ও কর্তব্য একটু খেয়াল করো। এই যে রাস্তা পারাপারের সময় কি দেখছি আমরা, আইন মান্য করতে হবে। ট্রাফিক আইন আমরা মান্য করি না, এটা নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। তারপরে জাতীয় সম্পদ রক্ষা করা নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। নিয়মিত কর প্রদান করা নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। শ্রেয় শিক্ষার্থীরা, আমরা ছবির মাধ্যমে দেখলাম, আরো একটু দেখি। চির উন্নত মমশির লিডারশিপ, নেতৃত্ব থাকতে হবে দক্ষ। তারপরে ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স, সেটা থাকতে হবে। এখানে কি বোঝাচ্ছে? সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড জাস্টিস ফর অল, বিচার বিভাগের স্বাধীনতা এবং সকলের জন্য ন্যায় বিচার থাকতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় আমাদের করণীয় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা 1 নম্বরে বলেছি আইনের শাসন প্রতিষ্ঠা না করলে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ করতে হবে, স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে হবে, সরকারের দক্ষতা বৃদ্ধি করতে হবে। দলগত কাজ দেওয়ার আগে আমরা আরেকটু দেখি যে আসলে কি কি করলে সুশাসন প্রতিষ্ঠা হবে, বা স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কার্যকরী আইনসভা। সংসদীয় গণতন্ত্রে আইনসভার সদস্যরা হলেন জনগণের নির্বাচিত প্রতিনিধি। আইনসভার সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণের আশা আকাঙ্ক্ষা সমস্যা ইত্যাদি আইনসভায় তুলে ধরেন। আইনসভার অধিবেশনে আলাপ আলোচনা বিতর্ক ইত্যাদির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের উপায় খুঁজে পাওয়া যায়। কার্যকরী আইনসভার মাধ্যমে কার্যকরী আইনসভার মাধ্যমে শাসন বিভাগের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং সুশাসনের পথ সুগম হয়। বিকেন্দ্রীকরণ বলেছি বারবার, আবারও বলছি, সুশাসনের জন্য প্রশাসনের বিকেন্দ্রীকরণ প্রয়োজন। রাষ্ট্রের প্রশাসনের ক্ষমতা ও দায়িত্ব কেন্দ্রীয় সংস্থার নিকট নিয়োজিত না থেকে আঞ্চলিক ও স্থানীয় সংস্থা সমূহের নিকট হস্তান্তর হলে তাকে বিকেন্দ্রীকরণ বলা হয়। বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় প্রশাসনের জটিলতা দূর হয় এবং সর্বাধিক জনকল্যাণ সাধিত হয়। বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। গণমাধ্যমে স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যমে স্বাধীনতা না দিলে সুশাসন আছে বলে ধরে নেওয়া যাবে না। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। যোগ্য নেতৃত্ব দিতে হবে। দুর্নীতি প্রতিরোধ করতে হবে। এর জন্য যা করণীয়, শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে, নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে, ব্যাপক গণসচেতনতা বৃদ্ধি করতে হবে, কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, দুর্নীতি বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমলাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাছাড়া সুশাসন সম্ভব নয়, জনগণকে সুশাসন দিবে না। গণমানুষের ক্ষমতায়ন করতে হবে, শিক্ষার বিস্তার ঘটাতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, সুষ্ঠু বিচার নির্বাচন ব্যবস্থা
আবার বহাল করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোর মূল কেন্দ্রে অবস্থান করে নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও অবাধ নির্বাচন ব্যবস্থা পরিচালনা করার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে স্থিতিশীল করে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। এক্ষেত্রে দক্ষ ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে, নারীর ক্ষমতায়ন করতে হবে, উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে। শ্রেণী শিক্ষার্থীরা, আমরা এবারে ক্লাসের সমাপ্তি টানলাম। এখন দলগত কাজ দেখো। সুশাসন প্রতিষ্ঠা করতে হয় ধাপে ধাপে, মানে একবারে করা যায় না, এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে। উক্তিটি বিশ্লেষণ করো। তার মানে সুশাসন এমন একটা প্রক্রিয়া যেটা হট করে আমরা চাইলেই হবে না। উদাহরণ দেওয়া যেতে পারে আমেরিকা, ব্রিটেন, কানাডা, আমরা যেই দেশগুলোর কথা বলি, এবং ওই ইউরোপের গণতন্ত্রের কথা বলি, আসলে ওইসব দেশের ইতিহাস আমরা সঠিকভাবে না জেনেই বলি যে সেসব দেশে সুষ্ঠু গণতন্ত্র আছে, আমাদের দেশে নাই। এই যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, এটা প্রায় 200-300 বছর ধরে এইসব উন্নত দেশে ঘটেছে, একদিনে সব হয় নাই। এসব দেশে এখনো কিছু স্পয়েল সিস্টেম আছে। যেমন বর্তমানে তুমি মার্কিন নির্বাচন ব্যবস্থায় দেখো, জো বাইডেনের জয়কে ডোনাল্ড ট্রাম্প মেনে নিচ্ছে না। তার মানে তাদেরও এখনো এই পর্যন্ত এত উন্নত হওয়া সত্ত্বেও, বিশ্বের ক্ষমতাশীল রাষ্ট্র হওয়া সত্ত্বেও, তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ রূপ দিতে ব্যর্থ হচ্ছে। তাহলে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, যখন আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, তখন অটো আমাদের দেশের অনেক সামাজিক সমস্যা কমে যাবে, এবং আস্তে আস্তে গণতন্ত্র স্থিতিশীল হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে। মূল্যায়ন, সুশাসন কি, এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। উত্তর দিতে পারবা, না হলে স্লাইডটা দেখে নিও। সুশাসনের 5টি সমস্যার নাম বলো। অনেকগুলো সমস্যার কথা আমি বলেছি তোমাদেরকে। সুশাসন প্রতিষ্ঠা নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কি কি, এটা খাতায় লিখে রেখো ওইগুলা। বাড়ির কাজ, সুশাসনের সাথে উন্নয়নের সম্পর্ক বিশ্লেষণ করো। সুশাসন না থাকলে উন্নয়ন সম্ভব না, এভাবে একটা প্যারা করে লিখে রেখো। সেই শিক্ষার্থীরা, তোমাদেরকে ধৈর্য ধরে ক্লাস শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাস বুঝতে পেরেছো এবং উপভোগ করেছো। কোনো সমস্যা থাকলে বা বুঝতে না পারলে ক্লাসের নিচে কমেন্ট করলে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।